আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, অর্থাৎ জীবের জনন। জনন কাকে বলে? জনন মানে যখন জীব তার নিজের দেহাংশ দিয়ে তার সত্তার ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখছে, ধারাবাহিকতা বজায় রাখছে, সেই প্রক্রিয়াকে আমরা বলছি জনন। এর মাধ্যমে জীব বংশ পরম্পরায় তার অস্তিত্বকে টিকিয়ে রাখছে। আচ্ছা, জীবের চ্যাপ্টারের প্রথমে দেখবে তোমাদের কিছু লাইফ স্প্যান দেওয়া রয়েছে কিছু কিছু জীবের, সেগুলো যতগুলো যে কটা পারবে মনে রাখার চেষ্টা করবে। এরপরে আসছি আমরা রিপ্রোডাকশনের টাইপস, কত রকমের আছে। আর যেখানে আমরা জীবের জনন পড়ছি, তার মানে উদ্ভিদ প্রাণী নির্বিশেষে জীবজগতে কত রকমের জনন প্রক্রিয়া দেখা যায়, সেই জনন প্রক্রিয়া সম্পর্কে আমরা একটু শর্ট করে চার্টের মাধ্যমে জিনিসটাকে বুঝে নেব। আচ্ছা, রিপ্রোডাকশন 3 রকম আছে: অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল আর পার্থেনোজেনেসিস। অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন। অযৌন জনন কাকে বলছে? অযৌন জনন মানে যেখানে কোনো গ্যামেট ফর্মেশন হয় না, কোনো ফার্টিলাইজেশন হয় না। সেক্সুয়াল রিপ্রোডাকশনে যেখানে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। আর পার্থেনোজেনেসিসে কী হচ্ছে? এখানে নিষেক ছাড়াই এমব্রায়ো তৈরি হচ্ছে। এতে কী হচ্ছে? দেহাংশের কোনো ধরো ডিম বানায়, ফার্টিলাইজেশনে এই গ্যামেট সেলসগুলো সেইগুলো মিলিত হলো না, কিন্তু সেই গ্যামেট সেলসগুলোই ডিভাইড করলো, করে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ফল তৈরি করলো। তো এই যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি পার্থেনোজেনেসিস, মানে নিষেক ছাড়াই যখন এখানে তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে, তো সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তাহলে রিপ্রোডাকশন 3 রকমের আছে: অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল আর পার্থেনোজেনেসিস। আচ্ছা, এবার আমরা এগুলোর টাইপগুলোতে আসবো। ফার্স্টে আসছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা এটাকে আমরা বলি অযৌন জনন। ফার্স্ট আসছে ফিশন বা বিভাজন, তারপর বাডিং, স্ট্রোবাইলেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, স্পোরুলেশন আর গেমা ফর্মেশন বা গেমেশন। এই যে টাইপগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপস। ফিশন মানে হচ্ছে যেটা ভেঙে যাচ্ছে, সেল, একটা সেল সেটা ডিভাইড করে যখন দুটো সেল তৈরি করছে বা অনেকগুলো সেল তৈরি করছে, সেটাকে আমরা বলছি ফিশন মানে হচ্ছে স্প্লিট করে যাওয়া, একটা সেল বিভাজিত হয়ে অনেকগুলো সেল তৈরি করা। তো ফিশন অনেক রকমের আছে। বাইনারি ফিশন মানে যখন একটা সেল বিভাজিত হয়ে দুটো সেল তৈরি করছে। মাল্টিপল ফিশন যখন একটা সেল বিভাজিত হয়ে অনেকগুলো সেল তৈরি করছে, যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আর কি
আমরা জানি বিভাজনের আর একটা টাইপ হচ্ছে প্লাজমোটমি। প্লাজমোটমিতে কী হচ্ছে, একটা সেলের মধ্যে অনেকগুলো মাল্টি নিউক্লিয়েটেড মানে সেল যদি হয় কোনো কিছু প্রোটোজোয়ান সেলসের দেখা যায় অনেক, একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, মাল্টি নিউক্লিয়েটেড সেল। এখানে কি হয়, যখন এই সেলটা ডিভাইড করছে তখনই এক একটা নিউক্লিয়াসই এক একটা মেমব্রেনের মধ্যে বাউন্ড করে অনেকগুলো মাল্টি সেলুলার সেল বানাচ্ছে উইথ সিঙ্গল নিউক্লিয়াই। তো মাল্টি নিউক্লিয়েটেড সেল যখন ডিভাইড করে মেনি সিঙ্গল সেল তৈরি করছে, সেইটাকে আমরা বলছি প্লাজমোটমি। তাহলে ফিশন আমরা পড়লাম 3 রকম। বাইনারি ফিশন, যখন 1 সেল ডিভাইড টু ফর্ম 2 সেল। মাল্টিপল ফিশন, 1 সেল ডিভাইড টু ফর্ম মাল্টিপল সেলস। আর প্লাজমোটমি, যেখানে মাল্টি নিউক্লিয়েটেড সেল ডিভাইড টু ফর্ম মাল্টি সেলস উইথ সিঙ্গল নিউক্লিয়াই। নেক্সট আসছি বাডিং। বাডিং 2 রকমের হয়। বাডিং মানে হচ্ছে যখন এটাকে আমরা বলি 2 রকম টাইপ, একটাকে বলি এক্সোজেনাস বাডিং আর একটা হচ্ছে এন্ডোজেনাস বাডিং। এক্সোজেনাস বাডিং যখন কোনো অর্গানিজমসের গায়ে থেকে বাইরে থেকে কোনো প্রোটুবেরেশন হচ্ছে, কোনো উপবৃদ্ধি ঘটছে, তখন সেইটা আস্তে আস্তে এর মধ্যে সাইটোপ্লাজম এটা আস্তে আস্তে বড়ো হয়ে যখন মাদার সেল থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এক্সোজেনাস বাডিং। আর এন্ডোজেনাস বাডিংয়ে যখন কোনো সেল বা কোনো অর্গানিজমসের বডির ভেতরে বাড তৈরি হচ্ছে এবং সেই বাডটা আস্তে আস্তে গ্রো করছে এবং পরে সেই সেই হোস্ট সেলস থেকে বাইরে বেরিয়ে এসে বাইরে সেটা জার্মিনেট করছে, তখন আমরা তাকে বলছি এন্ডোজেনাস বাডিং। এক্সোজেনাস বাডিং ফাউন্ড ইন হাইড্রা অ্যান্ড এন্ডোজেনাস বাডিং ফাউন্ড ইন স্পঞ্জ। স্পঞ্জে কী হয়, স্পঞ্জের এই সেলসের ভেতরে এরমভাবে ছোটো ছোটো বার্ডস তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা বলছি এন্ডোজেনাস বাডিং। পরে যখন এনভায়রনমেন্ট খুব কমফোর্টেবল হচ্ছে, তখন ঠিক সুইটেবল এনভায়রনমেন্টে এই বার্ডসগুলো বেরিয়ে আসে, সেখান থেকে সেটা জার্মিনেট করছে। আর এক্সোজেনাস বাডিং হাইড্রার ক্ষেত্রে কী হচ্ছে, হাইড্রা আমরা জানি এরকম টেন্টাকলস রয়েছে, কোষিকা রয়েছে। তো এই হাইড্রার গায়ে এরকমভাবে উপবৃদ্ধি হচ্ছে, সেটা আস্তে আস্তে গ্রো করছে, গ্রো আপ করার পর মাদার বডি থেকে সেটা ডিটাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আসছি আমরা স্ট্রবাইলেশন। স্ট্রবাইলেশনে কী হচ্ছে, স্ট্রবাইলা ফর্ম করছে। এখানে মাদার বডি আড়াআড়িভাবে এরকম হরিজন্টালি ডিভাইড করে অনেকগুলো স্ট্রবাইলা তৈরি করছে, মানে অনেক আড়াআড়ি ডিভাইড করে গিয়ে অনেকগুলো ছোটো ছোটো পার্ট তৈরি করছে। সেইগুলো যখন ডেভেলপ করছে একটা নতুন কোনো অর্গানিজমসের বডিতে, তখন আমরা সেই প্রসেসটাকে বলছি স্ট্রবাইলেশন। এখানে হয় কি, আমরা পড়েছি নিডারিয়ার অন্তর্গত স্কাইফা দেহে স্ট্রবাইলেশন হচ্ছে এবং সে বিভাজিত হয়ে ইফাইরা লার্ভা তৈরি করছে। আচ্ছা, এবার আসছি ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনে হচ্ছে কি, এখানে মাদার বডি স্ট্রবাইলেশন করলাম 3। আচ্ছা, এবার 4 নম্বর হচ্ছে খণ্ডীভবন। মাদার বডি রয়েছে, যেমন আমরা স্পাইরোগাইডা দেখতে পাই। স্পাইরোগাইডা কি, ফিতের মতন দেহ, এখানে এক একটা সেলস এরকম রয়েছে। এই সেলসগুলো যখন আলাদা হয়ে যাচ্ছে, মানে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, সেই এক একটা কোষ আবার জার্মিনেট করে সেখান থেকে নতুন আবার দেহ তৈরি হচ্ছে। স্পাইরোগাইডার আবার নতুন লম্বা চেইন বা লম্বা ফিতের মতন দেহ তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন। রিজেনারেশন মানে হচ্ছে আবার নতুন করে গ্রো করছে বডি। তো এটা 2 রকমের হয়। পুনর্গঠন 2 রকমের হয়। কখনো আমরা দেখি বডির মানে ধরো কোনো জীবদেহের কোনো একটা অংশ, সেই অংশটা
থেকে আবার পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হতে পারে, বা যে যদি জীবদেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা বাদ যায় সেইটা আবার রিগ্রো করে যেতে পারে। যখন আমরা দেখি দেহাংশের কোনো ছোট পার্ট সেখান থেকে একটা পূর্ণাঙ্গ দেহ তৈরি হচ্ছে, তখন আমরা এটাকে বলছি মরফাল্যাক্সিস। মরফাল্যাক্সিস। আর যখন আমরা দেখছি জীবদেহের কোনো অংশ পুনর্গঠিত হচ্ছে, আবার শুধু সেই যে অংশটা ছিল না বা বাদ গেছে সেই জায়গাটা আবার পুনর্গঠিত হয়ে গেল, তখন আমরা এটাকে বলছি কি, আমরা এটাকে বলছি এপিমরফোসিস। তাহলে এটা গেল হচ্ছে রিজেনারেশন। এবার আসছে স্পোরুলেশন। স্পোরুলেশনে স্পোর তৈরি হচ্ছে সেই স্পোরুলেশনে আমরা বিভিন্ন রকমের স্পোর সম্পর্কে স্টাডি করব। তো স্পোর, কত রকমের স্পোর আছে আমরা একটু দেখি। টাইপস অফ স্পোর। ফার্স্টে আমরা দেখি মোটাইল স্পোর আর নন মোটাইল স্পোর। মোটাইল স্পোর যেগুলোকে আমরা বলি হচ্ছে জুস্পোর। জুস্পোর দেখতে এরকম, এদের মোটালিটির জন্য এদের ফ্লাজেলা থাকে। এটা হচ্ছে মোটাইল, দেয়ার মোটাইল, ফ্লাজেলা আছে তাই মোটাইল, এদেরকে আমরা বলছি জুস্পোর। আর নন মোটাইল স্পোর যেগুলোর মধ্যে কোনো ফ্লাজেলা থাকছে না। তো নন মোটাইল স্পোরের আবার অনেক রকমের ভাগ আছে। নন মোটাইল স্পোর, নন মোটাইল স্পোরগুলো কী কী? কনিডিয়া। কনিডিয়া কী হচ্ছে? কনিডিয়া এরকম কনিডিও 4, তার উপরে এইভাবে কনিডিও স্পোরগুলো তৈরি হচ্ছে। যেমন আমি এই যে ডায়াগ্রামটা আঁকছি, এটা পেনিসিলিয়াম ঝাঁটার মতন উপর দিকে কনিডিও স্পোরগুলো রয়েছে, কনিডিয়াগুলো রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কনিডিও 4, আর কনিডিও স্পোরগুলো এর মাথায় এভাবে লম্বা হয়ে সাজানো আছে। নেক্সট ওইডিয়া। এখানে হাইফা, ফাঙ্গাসের আমরা হাইফা দেখেছি, অনুসূত্র দেখেছি। এই অনুসূত্র বিভাজিত হয়ে যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন এই এক একটা অনুসূত্রের কোষগুলো স্পোর হিসেবে ট্রিট করছে, তখন এইগুলোকে আমরা বলছি ওইডিয়া। নেক্সট ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোরে কী হচ্ছে? এটাও এন্ডোজিনাসলি তৈরি হচ্ছে। এখানে এরকম অনুসূত্র রয়েছে, কোনো একটা কোষ হঠাৎ করে বাল্জ আউট হয়ে যাচ্ছে, মানে ধরো ফুলে উঠছে, ঠিক আছে। ফুলে উঠে এবার এর মধ্যে এটা আরও বেশি থিক হচ্ছে, সাইটোপ্লাজম এর মধ্যে ঘনীভূত হয়ে এটা বাকি সেলসগুলো থেকে স্বতন্ত্র হয়ে যাচ্ছে। তখন আমরা এই যে হাইফাল কোষ যেটা স্পোরের মতন নিজেকে বিহেভ করছে, তখন সেই স্পোরকে আমরা বলছি ক্লামাইডোস্পোর।
স্পোরাঞ্জিওস্পোর, মিউকরের ক্ষেত্রে আমরা স্পোরাঞ্জিওস্পোর দেখতে পাই। মিউকরের কীরকম স্ট্রাকচার, অনুসূত্রগুলো এরকম থাকে, এখান থেকে উঠে আসছে স্পোরাঞ্জিওস্পোর। আমরা 11 প্র্যাকটিক্যালে দেখেছি এটা স্পোরাঞ্জিওফোর, এটা কলুমেলা, এটা স্পোরাঞ্জিওফোর, আমি জাস্ট ফোরটা লিখলাম, এটা কলুমেলা, আর এই হচ্ছে স্পোরাঞ্জিয়াম স্যাক, এর মধ্যে স্পোরগুলো রয়েছে। সুইটেবল মানে কন্ডিশন হলে পরে তখন এই স্যাকের যে ওয়াল লেয়ারটা রয়েছে এটা র্যাপচার করে ভেতর থেকে সমস্ত স্পোরসগুলো বাইরে লিবারেটেড হয়, বেরিয়ে আসে। অ্যাসকোস্পোর, এটা গেল স্পোরাঞ্জিওস্পোর। নেক্সট আসছি অ্যাসকোস্পোর। অ্যাসকোবোলাস, অ্যাসকোমাইসিটিস ফাঙ্গাল গ্রুপে এটা দেখা যায়। এদের ক্ষেত্রে কি হয়, এরকম এই থলের মতন থাকে, এটাকে আমরা বলি অ্যাসকাস। এদের বাইরে একটা এরকম ঢাকনা থাকে যেটাকে আমরা বলি অপারকিউলাম। এটা হচ্ছে অপারকিউলাম। এই যে স্যাকের মতন বডিটা, যার ভেতরে স্পোরগুলো সাজানো আছে, এটাকে আমরা বলছি অ্যাসকাস। এর মধ্যে স্পোরগুলো এইভাবে সাজানো থাকছে। এইভাবে স্পোরগুলো থাকে। যখন এনভায়রনমেন্ট ওদের ফেভারে আসে তখন কি হয়, এই অপারকিউলামটা খুলে যায়, এবং স্পোরগুলো এখান থেকে লিবারেটেড হতে থাকে, স্পোরগুলো একটা একটা করে বেরিয়ে আসতে থাকে। তো এই স্পোরগুলোকে আমরা বলছি অ্যাসকোস্পোর। নেক্সট ব্যাসিডিওস্পোর। ব্যাসিডিওমাইসিটিস বা ব্যাসিডিওমাইকোটিনা ফাঙ্গাল গ্রুপে দেখা যায়। এদের ক্ষেত্রে কী হয়, যেমন ব্যাঙের ছাতা এরকম, এর ভেতরে এই যে জায়গাটা থাকে এটাকে আমরা গিলস বলি। এই গিলসে কীরকমভাবে স্পোরগুলো থাকে, একটা গিল, এর ওপরে এটাকে আমরা বলি স্টেরিগমাটা। এইগুলো হচ্ছে ব্যাসিডিওস্পোর। এটা হচ্ছে ব্যাসিডিয়াম। এটা হচ্ছে ব্যাসিডিওস্পোর। তো এত রকমের স্পোর্স রয়েছে, সবই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অজনজননে তাহলে আমরা কি দেখলাম, এখানে কোনো ক্ষেত্রে আমরা দেখছি দেহকোষ বিভাজিত হচ্ছে, দেহকোষ বিভাজিত হয়ে সেখানে পূর্ণাঙ্গ দেহ গঠিত হচ্ছে, কোথাও স্পোর তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকমের স্পোর রয়েছে সেই স্পোরগুলো বিভাজিত হয়ে নতুন একটা অপত্য তৈরি করছে। তো যখন আমরা দেহকোষ দেখছি এখানে বিভাজিত হয়ে তৈরি হচ্ছে, তখন আমরা তাকে বলছি সোম্যাটোজেনিক রিপ্রোডাকশন। যখন আমরা দেখছি বডি সেলসগুলো ডিভাইড করছে মাইটোসিস পদ্ধতিতে, হয়ে যখন কোনো অফস্প্রিং তৈরি করছে, কোনো অপত্য বংশ তৈরি করছে, তখন আমরা তাকে বলছি, মানে সেই রকম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা বলছি সোম্যাটোজেনিক। আর যখন আমরা দেখছি স্পোর ফর্ম করছে, সেই স্পোর ডিভাইড করে নতুন অপত্য তৈরি করছে, তখন আমরা তাকে বলছি স্পোরোজেনেসিস।
ঠিক আছে, তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ আমাদের জানা হলো। এবার আমরা আসছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন দু রকমের আছে। কি কি? এক হচ্ছে কনজুগেশন, আর সিনগ্যামি। কনজুগেশন অ্যান্ড সিনগ্যামি। কনজুগেশনে কি হয়? কনজুগেশনে দুটো সেল নিজেদের মধ্যে কানেক্ট হয়, একটা আর একটার গায়ে যুক্ত অবস্থায় নিজেদের দেহের নিউক্লিয়াসের আদান প্রদান ঘটায়। যেমন ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে আমরা দেখি, এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এটা একটা ব্যাকটেরিয়াল সেল, দুটো সেল নিজেদের কাছাকাছি আসে এবং তাদের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হয়। এবার এই সেলটার নিউক্লিয়াসটা এই কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে পরের সেলটাতে চলে আসছে, বা এই সেলের নিউক্লিয়াস এই কনজুগেশন টিউব দিয়ে পরের সেলটাতে আসছে। তো এটা আমরা তৈরি হচ্ছে কি, এটা এই প্রসেসটাকে আমরা বলছি কনজুগেশন। আর সিনগ্যামি কি? সিনগ্যামিতে কি হয়, দুটো গ্যামেট তৈরি হচ্ছে আলাদা আলাদা জীবদেহের মধ্যে। যেমন মেল বডিতে তৈরি হচ্ছে মেল গ্যামেট, ফিমেল বডিতে তৈরি হচ্ছে ফিমেল গ্যামেট, তারপর সেই গ্যামেটগুলো সেই বডি থেকে লিবারেট করছে, গিয়ে তারপর সেটার ফিউশন হচ্ছে, তো সেটাকে আমরা বলছি সিনগ্যামি। সিনগ্যামি আবার দু রকমের আছে। কি কি? একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে উগ্যামি। অ্যানাইসোগ্যামি মানে যেখানে গ্যামেটগুলোর আকার আকৃতি অসমান, আর উগ্যামিতে কি হচ্ছে, যেখানে অসমান এবং কি হচ্ছে, মেল গ্যামেটগুলো ছোট ছোট আর ফিমেল গ্যামেটগুলো বড়। আর একটা হচ্ছে আইসোগ্যামি, এখানে জায়গা নেই, আমি এখানটা লিখছি আইসোগ্যামি। এখানে কি হয়, দুটো গ্যামেটেরই আকার সমান হয়। আচ্ছা, আমি স্পোর বলার সময় একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে হোমোস্পোরস অ্যান্ড হেটেরোস্পোরস। স্পোরের আবার দুটো টাইপ আছে, হোমোস্পোরাস অ্যান্ড হেটেরোস্পোরাস। হোমোস্পোরাস মানে যখন একই ধরনের স্পোর তৈরি হচ্ছে বডিতে, তখন আমরা তাকে বলছি হোমোস্পোরাস। আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা পয়েন্ট বলতে তখন মিস করে গেছি, সেটা আমি এখন বলে দিই তোমাদের। হোমোস্পোরাস আর একটা হচ্ছে হেটেরোস্পোরাস। হোমোস্পোরাস যখন স্পোরগুলো একই হয়, একটা বডিতে একই রকমের স্পোর তৈরি হচ্ছে, আর হেটেরোস্পোরাস যখন একই বডিতে দু রকমের স্পোর তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি হেটেরোস্পোরাস। এক্ষেত্রে ছোট যে স্পোরগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি মাইক্রোস্পোর, আর বড় যে স্পোরগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলছি মেগাস্পোর। তাদেরকে আমরা বলছি মেগাস্পোর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি সিনগ্যামি নিয়ে বলছিলাম। তো সিনগ্যামি তিন রকমের আছে। আইসোগ্যামি যেখানে গ্যামেটসগুলোর আকার সমান, অ্যানাইসোগ্যামি যেখানে গ্যামেটসের আকার অসমান, মেল গ্যামেটগুলো ছোট, ফিমেল গ্যামেটগুলো বড়। ঠিক আছে, আর হচ্ছে উগ্যামি। উগ্যামিতে কি হচ্ছে, উগ্যামি পুং গ্যামেট আকারে ছোট এবং মোটাইল, আর ফিমেল গ্যামেটগুলো আকারে বড় এবং নন মোটাইল। মানে ফিমেল গ্যামেটগুলো মোটিলিটির জন্য ওরা ফিমেল গ্যামেটগুলোর কাছে এসে এটাকে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করে। প্রত্যেকটির উদাহরণ তোমরা বই থেকে পড়বে, চার্ট করে পড়বে, তাহলে মনে রাখতে খুবই সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা আসছি ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ
প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে প্লান্টের ভেজিটেটিভ পার্ট, মানে প্লান্ট বডিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সেক্সুয়াল পার্ট আর একটা হচ্ছে ভেজিটেটিভ পার্ট। প্লান্ট বডি দুটো পার্ট, একটা ভেজিটেটিভ পার্ট আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। ভেজিটেটিভ পার্ট যেটা, তার আন্ডারে পড়ে রুট, স্টেম অ্যান্ড লিফ, আর রিপ্রোডাক্টিভ পার্ট ইজ ফ্লাওয়ার। ফ্লাওয়ার হচ্ছে প্লান্টের রিপ্রোডাক্টিভ পার্ট। তো আমরা এখন পড়ছি ভেজিটেটিভ প্রপাগেশন, তার মানে প্লান্ট বডি যেটা তৈরি হচ্ছে ফ্রম দ্য রুট, স্টেম অ্যান্ড লিভ, মানে রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই দ্য, মানে এখানে রিপ্রোডাকশন মিনস এখানে প্রপাগেশন হচ্ছে, নতুন করে নতুন বডি তৈরি হচ্ছে ফ্রম রুট, স্টেম অ্যান্ড লিভ। তাই এই যেহেতু রুট, স্টেম, লিফ থেকে তৈরি হচ্ছে, প্লান্টের ভেজিটেটিভ পার্ট থেকে কোনো নতুন প্লান্ট বডি তৈরি হচ্ছে, তাই আমরা এটাকে বলছি ভেজিটেটিভ প্রপাগেশন। আচ্ছা, ভেজিটেটিভ প্রপাগেশন দুভাবে হয়, একটা আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল কিভাবে হয়? ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন। ন্যাচারাল ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন কিভাবে হয়? বাই রুট, বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, by subaerial stem, by aerial stem, by leaf bud, আর বাই বুলবিল। প্রত্যেকটা তোমরা যখন পড়বে তলায় চার্ট করবে, করে তলায় এক্সাম্পল দিয়ে পড়বে। আন্ডারগ্রাউন্ড স্টেম অনেক রকমের আছে, বাল্ব আছে, কর্ম আছে, বাল্ব, কর্ম, টিউবার, এগুলো সব যেগুলো আন্ডারগ্রাউন্ড স্টেমের এক্সাম্পল আছে, প্রত্যেকটা দিয়ে দিয়ে তাদের এক্সাম্পলগুলো পড়বে। বাই সাবেরিয়াল স্টেমের আন্ডারে রানার আছে, অফসেট, স্টোলন, সাকার, এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে পড়বে। আচ্ছা, এবার আমরা আসছি আর্টিফিশিয়াল। artificial vegetative reproduction or artificial vegetative propagation. Artificial vegetative propagation. Artificial vegetative propagation cutting, layering,
গুটি, গ্রাফটিং। আচ্ছা, ফার্স্ট আসছি কাটিং। কাটিং গাছের কোনো দেহে কোনো কাণ্ডের কোনো অংশ, মূলের কোনো অংশ কেটে যখন বসিয়ে দেওয়া হচ্ছে তখন সেখান থেকে নতুন করে গাছ জন্মাচ্ছে, এটাকে আমরা বলছি কাটিং। এখন বর্তমানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল ন্যাপথ্যালিক অ্যাসিড, হ্যাঁ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, আইবি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এইগুলোকে ব্যবহার করে কাটিংয়ে তাড়াতাড়ি শাঁখা পোশাকা তৈরি করা হচ্ছে। মূলের শাঁখা কলমে এখানে উদাহরণগুলো বই থেকে পড়বে। মূলের যে শাঁখা কলম বা কাটিং হচ্ছে সেখানে পটল, লেবু, কমলা লেবু এগুলো। আখ, গোলাপ হচ্ছে স্টেম কাটিং। আর লিফ কাটিংয়ে বিগনোনিয়া, বায়োফাইলাম এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, লেয়ারিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা গাছ রয়েছে, তার একটা ডাল, ধরো এটা, এখানে মাটি রয়েছে, ঠিক আছে, এই গাছের ডালটাকে বেঁকিয়ে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, নিয়ে এটাকে অন্য একটা সাপোর্টের সাথে বেঁধে রাখা হয়েছে, এখানে বেঁধে রাখা হয়েছে। তাহলে যে পোর্শনটা মাটির তলায় গেল সেখানে 2-3 দিন পরের থেকে দেখতে পাবো কিছুদিন পর সেখানে মূল গজাচ্ছে। তখন মূল গজিয়ে গেলে তখন এখান থেকে কাঁটাটাকে আলাদা করে দেওয়া হলো, দিলে এখানে একটা নতুন গাছ তৈরি হয়ে গেল। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি লেয়ারিং। এখানে মাটিতে ঢোকানোর আগে দুদিক থেকে ছাল কিছুটা ছেঁচে দেওয়া হয়। আর গুটির ক্ষেত্রে কি হচ্ছে, ধরো গাছের একটা ডাল, এই ডালের এইখান থেকে কিছুটা ছেঁচে দেওয়া হয়েছে, এখান থেকে কিছুটা ছাল তুলে দেওয়া হয়েছে, এই পোর্শনটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে গাছটা কীরকম হয়ে গেছে দেখতে, এখন ডালটা এরকম। এবার এইখানে মাটি দিয়ে বিভিন্ন রকমের জল ঠল দিয়ে ভালো করে এটাকে এয়ার টাইট করে দেওয়া হয়েছে, প্লাস্টিক দিয়ে বেঁধে দড়ি দিয়ে টাইট করে দেওয়া হলো। কিছুদিন পর দেখা যাবে এখান থেকে যখন সরু সরু মূল বেরোচ্ছে তখন এটাকে কেটে মাটিতে বসালে সেইটা আবার নতুন করে তখন গাছ তৈরি হবে। তাহলে এটাকে আমরা বলছি গুটি। আচ্ছা, গ্রাফটিং বা কলম, যেটা কলমের গাছ, সেক্ষেত্রে কী হয়, একটা গাছ থাকে, অন্য একটা গাছের পাট এনে সেই গাছে লাগানো হয়। যে গাছটাতে মধ্যে এনে লাগানো হয়, অর্থাৎ যে গাছের সাথে লাগানো হয় তাকে আমরা বলছি স্টক। আর যে প্লান্ট পার্টটাকে নিয়ে আসা হয় গাছটার সাথে লাগানো হবে বলে সেটাকে আমরা বলছি সিয়ন। তো সিয়ন আর স্টককে একসাথে বেঁধে দেওয়া হয়, তারপর এমনভাবে বাঁধা হয় যে দুটোর ক্যাম্বিয়াম, অর্থাৎ তাদের যে জাইলেম ফ্লোয়েমে যে নালিকা বান্ডিল রয়েছে সেই নালিকা বান্ডিলগুলো যাতে একসাথে জোর বাঁধে সেইভাবে এটাকে লাগানো হয়, মানে তাদের নালিকা বান্ডিলের সাথে নালিকা বান্ডিল চেপে একসাথে লাগানো হয়। যে সমস্ত উদ্ভিদ, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদ যাদের ক্যাম্বিয়াম আছে, কারণ এটা ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম জোড়া লাগে, এটা একটা কোয়েশ্চেন আসে যে সিয়ন স্টক কীরকমভাবে জোড়া লাগে। তো সিয়ন স্টকের মধ্যে যে ক্যাম্বিয়াম আছে সেই ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম জোড়া লাগে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা ক্যাম্বিয়াম দেখতে পাই। তাই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গ্রাফটিংটা অ্যাপ্লিকেবল। একবীজপত্রী উদ্ভিদে যেহেতু ক্যাম্বিয়াম থাকে না, তাই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গ্রাফটিং করা যাবে না। আচ্ছা, গ্রাফটিংয়ে আবার অনেক রকমের ভাগ আছে, যেমন টাং গ্রাফটিং হচ্ছে এরকমভাবে কাটা হচ্ছে, এটা সিয়ন, স্টকটাকেও ঠিক এইভাবে কাটা হয়েছে, ঠিক আছে। তো এটা স্টক, এটা হচ্ছে সিয়ন, দুটোকে তারপর আলাদা করে জোড়া লাগানো হচ্ছে। তো যেহেতু জিভের মতন লাগে দেখতে, তাই এটাকে আমরা বলছি টাং গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিংয়ে কী হচ্ছে, এটা হচ্ছে স্টক, এর উপরে সিয়নগুলোকে এনে ক্রাউনের মতন বসানো হচ্ছে, এগুলো সব সিয়ন। তো ক্রাউন, তাই জন্য এটাকে আমরা বলছি ক্রাউন গ্রাফটিং।
তো ওয়েজ গ্রাফটিং ব্লেডের ধার, যেটা ব্লেডের ধার কী হয় এরকম সরু ভিয়ের মতন হয়, ঠিক সেইভাবেই যখন এটা হচ্ছে স্টক আর সিয়নকেও আনা হয়েছে ঠিক এইরকমভাবে কেটে। তো যখন সিয়ন আর স্টককে এইভাবে জোড়া লাগানো হচ্ছে তখন আমরা এটাকে বলছি ওয়েজ গ্রাফটিং। বাড গ্রাফটিং, যখন কোনো স্টকের একটা পোর্শনের ছাল তুলে নিয়ে সেখানে বাড ঢুকিয়ে দেওয়া হলো, আলতো করে দিয়ে সেটাকে চেপে বেঁধে দেওয়া হলো। এবার কদিন পর যখন এখান থেকে সরু পাতা বেরোবে তখন আবার সেই বাঁধনটা আলাদা করে দেওয়া হয় এবং সেটাকে কেটে নেওয়া হয়। তো এইভাবে যখন গ্রাফটিং করা হচ্ছে তখন আমরা সেটাকে বলছি বাড গ্রাফটিং। এগুলো বিভিন্ন রকমের উদাহরণ ছবি সমেত, যদি কখনো কোয়েশ্চেন আসে যে গ্রাফটিংয়ের বিভিন্ন প্রকার লেখো, তো এই ছবিগুলো কিন্তু মেনশন করতে হবে, মানে ছবিগুলো পাশে আঁকতে হবে, শুধু লিখলে হবে না, ছবিগুলোকে দেখিয়ে দেখিয়ে এটাকে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা তাহলে কী পড়লাম? জনন কি, জীবের বিভিন্ন প্রকারের জনন। অল ওভার জনন 3 রকম: যৌন জনন, অযৌন জনন, অপুংজনী। অপুংজনীতে আমি কি বললাম? যেখানে নিষেক হচ্ছে না। যেমন আমরা যখন সপুষ্পক উদ্ভিদের জনন পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হচ্ছে দুটো মিলিয়ে, এটা আর রয়েছে এগ সেল। দেখা গেল এই এগ সেলের সাথে পুংগ্যামেট মিলিত হলো না, তাহলে দুটো পুংগ্যামেট তো আসছে এমব্রায়ো স্যাকের মধ্যে, এসে একটা পুংগ্যামেট ফার্টিলাইজ করছে এগকে আর একটা পুংগ্যামেট ফার্টিলাইজ করছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে। তো এখন যদি এই পুংগ্যামেট এই এগকে ফার্টিলাইজ না করে তাহলে এই এমব্রায়ো যখন এই মেগাস্পোর থেকে যখন এগ তৈরি হলো, সেই এগ যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন আর একটা এমব্রায়ো তৈরি করছে, বা আমরা বলতে পারি ফ্লেশি কোনো ফ্রুট তৈরি করছে, সেক্ষেত্রে কী হচ্ছে? নিষেক তো হলো না, এগটাই ডেভেলপ করলো ফ্রুটে। এই ধরনের যখন জীবদেহ তৈরি হচ্ছে, এরকম ধরনের রিপ্রোডাকশানকে আমরা বলছি পার্থেনোজেনেসিস। তো ভেজিটেটিভ প্রোপাগেশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ, স্পোরের টাইপ, এগুলো সব আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়লাম। সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা সিনগ্যামি, কনজুগেশনের টাইপগুলো দেখলাম। প্রত্যেকটার এক্সাম্পল চার্ট করে মনে রাখবে। এই চ্যাপ্টারে কিন্তু এক্সাম্পলগুলো খুব জোর দিয়ে পড়ার দরকার আছে। বাকিটা তোমরা পড়তে থাকো, প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো।